জীবনের ব্লুপ্রিন্টটা ঠিক কোথায় লেখা থাকে? কোন সে নির্দেশিকা যা ঠিক করে দেয় একটা বীজ থেকে বটগাছ হবে, নাকি একটা কোষ থেকে মানে জলজন্ত মানুষ? আজ আমরা সেই রহস্যের একেবারে কেন্দ্রে অভিযান চালাব। আমাদের হাতে থাকা বিভিন্ন সোর্স থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আমরা কোষের নিউক্লিয়াসের গভীরে ডুব দেব, সেই গঠনের খোঁজে যার নাম ক্রোমোজোম। ঠিক তাই। আমাদের এই অভিযানটা একটা ডিটেকটিভ গল্পের মতো। ঘটনাস্থল হলো কোষ, আর আমরা খুঁজছি সেই মাস্টার ইনস্ট্রাকশন ম্যানুয়াল, যা জীবনের সবকিছু নিয়ন্ত্রণ করে। সেই ম্যানুয়ালটাই ডিএনএ। একদম। আর সেটা খুব যত্ন করে প্যাক করা থাকে ক্রোমোজোমের ভেতরে। আমরা ধাপে ধাপে সেই প্যাকেজটা খুলব। দারুণ। তাহলে চলুন একদম ঘটনাস্থল অর্থাৎ কোষের কন্ট্রোল সেন্টার নিউক্লিয়াস থেকে শুরু করা যাক। এই ক্রোমোজোমগুলো তো সবসময় এমন সুগঠিত অবস্থায় থাকে না, তাই না? একদমই না। এটা একটা খুব সাধারণ ভুল ধারণা। আমরা বইয়ের ছবিতে ক্রোমোজোমের যে এক্স আকারের ছবি দেখি, সেটা শুধু কোষ বিভাজনের একটা বিশেষ পর্যায়ে দেখা যায়। ও আচ্ছা। বেশিরভাগ সময় যখন কোষটা নিজের স্বাভাবিক কাজ করছে, তখন এই জেনেটিক উপাদানগুলো নিউক্লিয়াসের ভেতর একটা জট পাকানো সুতোর জালের মতো ছড়িয়ে থাকে। একে বলা হয় ক্রোম্যাটিন জালিকা। মানে কাজের সময় সব এলোমেলো, কিন্তু গোছানোর দরকার পড়লেই একেবারে ফিটফাট হয়ে যায়। অনেকটা সেরকমই। যখন একটা কোষ থেকে দুটো কোষ হওয়ার সময় আসে, তখন এই বিশাল পরিমাণ জেনেটিক তথ্যকে নিখুঁতভাবে ভাগ করে দিতে হয়। তখন এই জট পাকানো সুতোগুলো পানি ঝেড়ে ফেলে নিজেদের চারপাশে পেঁচিয়ে অনেক বেশি ঘন আর সংক্ষিপ্ত হয়ে ওঠে। তখনই মাইক্রোস্কোপের নিচে এদের আলাদা আলাদা ক্রোমোজোম হিসাবে দেখা সম্ভব হয়। আর তখনই বিজ্ঞানীরা এদের প্রথম দেখতে পান। সোর্স বলছে কার্ল নাগেলি নামে একজন বিজ্ঞানী 1842 সালে প্রথম এটা দেখেন। কিন্তু ক্রোমোজোম নামটা এসেছে আরও অনেক পরে, ওয়াল্ডওয়্যারের কাছ থেকে। নামটার পেছনেও তো একটা মজার গল্প আছে। হ্যাঁ, নামটা খুবই লজিক্যাল। গ্রিক ভাষায় ক্রোমো মানে রং, আর সোমা মানে দেহ। রঙিন দেহ। ঠিক, তাই এর মানে দাঁড়ায় রঙিন দেহ। কারণ কোষকে পরীক্ষা করার জন্য যখন বিভিন্ন রং বা স্টেইন ব্যবহার করা হয়, তখন নিউক্লিয়াসের ভেতরের এই গঠনগুলো সেই রং খুব সহজে শুষে নেয়। তাই মাইক্রোস্কোপের নিচে এদের স্পষ্টভাবে দেখা যায়। এই রঙিন হওয়ার ক্ষমতাই এদের গবেষণার দরজা খুলে দিয়েছিল। এখানেই একটা অদ্ভুত বিষয় আছে। সোর্সগুলোতে বিভিন্ন জীবের ক্রোমোজোম সংখ্যার একটা তালিকা দেওয়া আছে। মানুষের কোষে 46টা ক্রোমোজোম, কিন্তু একটা গোল আলুতে নাকি 48টা। হ্যাঁ, আর এখানেই শেষ না। তাই নাকি আরও আছে? হ্যাঁ, ওফিওগ্লসাম রেটিকুলেটাম নামে একটা ফার্নের 1260টা ক্রোমোজোম আছে। 1260টা? এটা কি করে সম্ভব? একটা ফার্ন কি আমাদের চেয়েও জটিল? এটা জেনেটিক্সের একটা দারুণ প্রশ্ন, আর অনেক বড় একটা ধাঁধা। একে বিজ্ঞানীরা বলেন সি ভ্যালু প্যারাডক্স। বহুদিন বিজ্ঞানীরা ভেবে কুলকিনারা পেতেন না যে একটা পেঁয়াজ বা একটা ফার্নের কেন মানুষের চেয়ে 30-40 গুণ বেশি জেনেটিক উপাদান লাগবে। এর উত্তরটা হলো ক্রোমোজোম সংখ্যা বা ডিএনএর পরিমাণ দিয়ে জীবের জটিলতা মাপা যায় না। তাহলে আসল ব্যাপারটা কি? এতগুলো ক্রোমোজোম দিয়ে ফার্নটা করেটা কি? আগে বিজ্ঞানীরা এই অতিরিক্ত ডিএনএকে জঙ্ক ডিএনএ বা আবর্জনা বলতেন। ভাবা হতো এর কোনো কাজ নেই। জাঙ্ক ডিএনএ? হ্যাঁ, কিন্তু এখন আমরা জানি এই তথাকথিত জঙ্কের একটা বিশাল অংশ আসলে আমাদের জিনগুলোকে কখন, কোথায় আর কতটা কাজ করতে হবে তা নিয়ন্ত্রণ করে। অনেকটা একটা লাইব্রেরির মতো। লাইব্রেরি কিভাবে? ধরুন, আপনার লাইব্রেরিতে কতগুলো বই আছে সেটা বড় কথা নয়, বরং কোন বইটা কখন পড়া হচ্ছে এবং তার মানে কি দাঁড়ায় সেটাই আসল। তাই মানুষের ক্রোমোজোম সংখ্যা কম হলেও তার জিনের নিয়ন্ত্রণের পদ্ধতি অনেক বেশি উন্নত। ওয়াও! তার মানে জেনেটিক্সের আবর্জনা বলেও কিছু নেই? আচ্ছা, তাহলে চলুন এই ক্রোমোজোমের গঠনটা একটু কাছ থেকে দেখা যাক। সোর্স বলছে এর মূল অংশ হল ক্রোমাটিড। হ্যাঁ, কোষ বিভাজনের ঠিক আগে ডিএনএ নিজেকে কপি করে একটা অবিকল প্রতিরূপ তৈরি করে। তখন একটা ক্রোমোজোমের মধ্যে দুটো একই রকম সুতোর মতো অংশ দেখা যায়। এই প্রত্যেকটা অংশকে বলা হয় ক্রোম্যাটিড। এরা পরস্পরের সিস্টার ক্রোম্যাটিড, কারণ এরা আসলে একই ডিএনএর দুটো কপি। আর এই দুটো সিস্টার একটা জায়গায় এসে যুক্ত থাকে, তাই তো? ওই যে মাঝখানের খাজের মতো অংশটা? ঠিক ধরেছেন। ওই খাঁজ বা সংকুচিত অংশটার নাম সেন্ট্রোমিয়ার। এটা অনেকটা দুটো সুতোকে একটা ক্লিপ দিয়ে আটকে রাখার মতো। তবে এর কাজ শুধু আটকে রাখাই নয়,
এই সেন্ট্রোমিয়ারের গায়েই কাইনেটোকোর নামে একটা প্রোটিনের প্লেট লাগানো থাকে। কাইনেটোকোর। হ্যাঁ, কোষ বিভাজনের সময় কোষের দুপ্রান্ত থেকে স্পিন্ডেল ফাইবার নামের কিছু আণুবীক্ষণিক দড়ি এসে এই কাইনেটোকোরে হুকের মতো আটকে যায় এবং ক্রোম্যাটিড দুটোকে দুই দিকে টেনে ছিঁড়ে নিয়ে যায়। এভাবেই দুটো নতুন কোষ জেনেটিক তথ্যের সমান ভাগ পায়। সোর্সে আরও দুটো অংশের কথা আছে, স্যাটেলাইট আর টেলোমিয়ার। স্যাটেলাইট তো সব ক্রোমোজোমে থাকে না, কিন্তু টেলোমিয়ারের কাজটা নাকি খুব গুরুত্বপূর্ণ। খুবই গুরুত্বপূর্ণ। বিজ্ঞানী H.J. মুলার এর নাম দিয়েছিলেন ক্রোমোজোমে দুটো প্রান্তের শেষ অংশকে বলে টেলোমিয়ার। এর সবচেয়ে সহজ উদাহরণ হল জুতোর ফিতের আগায় থাকা প্লাস্টিকের অংশটা, যাকে অ্যাগলেট বলে। ও হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। ওই প্লাস্টিকটা যেমন ফিতেকে খুলে যেতে বা ছিঁড়ে যেতে দেয় না, টেলোমিয়ারও ঠিক সেভাবেই একটা ক্রোমোজোমের প্রান্তকে সুরক্ষিত রাখে এবং অন্য ক্রোমোজোমের সাথে জুড়ে যেতে দেয় না। এটা ক্রোমোজোমের নিজস্ব পরিচয় আর স্থায়িত্ব বজায় রাখে। বাহ, এই উদাহরণটা চমৎকার। আচ্ছা, এই সেন্ট্রোমিয়ারের অবস্থানের ওপর ভিত্তি করে নাকি ক্রোমোজোমগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়। সোর্সে কিছু অদ্ভুত নামের কথা বলা আছে, মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক। এগুলো দেখতে নাকি ইংরেজি অক্ষরের মতো হয়। সত্যি বলতে এই ভি, এল, জে, আই আকারের তালিকাটা বেশ একাডেমিক মনে হচ্ছে। ল্যাবের বাইরে সাধারণ মানুষের জীবনে এর কি কোনো গুরুত্ব আছে? আপনার প্রশ্নটা খুবই জরুরি। হ্যাঁ, এই ভাগগুলোর একটা বিশাল প্রায়োগিক গুরুত্ব আছে। বিজ্ঞানীরা যখন কোনো ব্যক্তির ক্রোমোজোম পরীক্ষা করেন, তখন তারা সব ক্রোমোজোমের একটা ছবি তোলেন এবং সেগুলোকে আকার আর সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী সাজান। এই সাজানো ছবিটাকে বলা হয় ক্যারিওটাইপ। ক্যারিওটাইপ? হ্যাঁ, এটা অনেকটা ক্রোমোজোমদের একটা ফ্যামিলি ফটোগ্রাফ বা আইডেন্টিটি প্যারেডের মতো। সেটা দিয়ে কি করা হয়? ধরুন, মানুষের 46টা ক্রোমোজোমের মধ্যে কোনো একটা ক্রোমোজোমের আকার স্বাভাবিকের চেয়ে ভিন্ন বা একটা ক্রোমোজোম কম বা বেশি আছে। যেমন ডাউন সিনড্রোমের ক্ষেত্রে 21 নম্বর ক্রোমোজোম দুটো না থেকে 3টে থাকে। এই ক্যারিওটাইপ দেখলেই ডাক্তাররা এক ঝলকে সেই অস্বাভাবিকতা ধরে ফেলতে পারেন। তার মানে ভি, এল বা জে এর মতো আকারগুলো আসলে জেনেটিক রোগ নির্ণয়ের জন্য এক একটা ফিঙ্গারপ্রিন্টের মতো কাজ করে। একদম, জেনেটিক ডিটেকটিভদের জন্য গুরুত্বপূর্ণ ক্লু। এবার পরিষ্কার হলো। আচ্ছা, আমরা তো এর বাইরের গঠনটা দেখলাম, কিন্তু এই ক্রোমোজোম জিনিসটা আসলে কি দিয়ে তৈরি? যদি একে একটা টেস্ট টিউবে রেখে গলিয়ে ফেলা যায়, তাহলে কি পাওয়া যাবে? খুব সুন্দর প্রশ্ন। মূলত দুটো জিনিস পাওয়া যাবে, নিউক্লিক অ্যাসিড আর প্রোটিন। নিউক্লিক অ্যাসিডটাই হলো আসল খেলোয়াড়, যার মধ্যে ডিএনএ আর আরএনএ পড়ে। ডিএনএ হলো সেই মাস্টার ব্লুপ্রিন্ট, যেখানে জীবনের সমস্ত তথ্য কোড হিসাবে লেখা থাকে। আর প্রোটিনের কাজটাকে কি? ডিএনএকে সাহায্য করা? শুধু সাহায্য করা নয়, ডিএনএকে প্যাক করে রাখার জন্য প্রোটিন অপরিহার্য। ব্যাপারটা একটু কল্পনা করুন, একটা মানুষের প্রত্যেকটা কোষের ডিএনএ যদি লম্বা করে জোড়া হয়, তাহলে সেটা প্রায় 6 ফুট লম্বা হবে। 6 ফুট একটা কোষের ভেতরে? এটা তো অবিশ্বাস্য। কিভাবে সম্ভব? এখানেই হিস্টোন নামের এক ধরনের প্রোটিন জাদুর মতো কাজ করে। ভাবুন, হিস্টোনগুলো হলো খুব ছোট ছোট সুতোর রিল, আর ডিএনএ হলো সেই সুতো। আচ্ছা। ডিএনএ লম্বা সুতোটা এই হিস্টোন রিলগুলোর চারপাশে শক্ত করে পেঁচিয়ে যায়। এই ডিএনএ আর হিস্টোনোর পুঁতির মতো গাঁথুনিকে বলে নিউক্লিওজোম। তারপর এই পুঁতির মালাটা আরও কয়েক ধাপে পেঁচিয়ে ভাঁজ হয়ে ঘনীভূত হয়ে ক্রোমোজোম তৈরি করে। ওয়াও! এই অসাধারণ প্যাকেজিং সিস্টেমের কারণেই অত লম্বা ডিএনএ অত ছোট জায়গায় এঁটে যায়। তার মানে ডিএনএ হলো সেই মহামূল্যবান তথ্য, আর ক্রোমোজোম হলো সেই তথ্যের অত্যন্ত সুসংগঠিত আর সুরক্ষিত প্যাকেজিং। সোর্সগুলোতে ওয়াটসন আর ক্রিকের সেই বিখ্যাত ডাবল হেলিক্স মডেলের কথা বারবার এসেছে। আসতেই হবে। 1953 সালে জেমস ওয়াটসন আর ফ্রান্সিস ক্রিকের ডিএনএর ডাবল হেলিক্স বা দ্বিসূত্রক মডেলের আবিষ্কার জীববিজ্ঞানের ইতিহাস বদলে দিয়েছিল। যদিও এর পেছনের মূল কৃতিত্ব কিন্তু রোজালিন ফ্র্যাঙ্কলিন নামের একজন নারী বিজ্ঞানীর। তার তোলা এক্স-রে ক্রিস্টালোগ্রাফি ছবি ওয়াটসন আর ক্রিককে সঠিক গঠনটা অনুমান করতে সাহায্য করেছিল। এই ডাবল হেলিক্স মডেলটা দেখতে নাকি একটা প্যাঁচানো সিঁড়ির মতো। একদম। একটা ঘূর্ণি সিঁড়ির কথা ভাবুন। সিঁড়ির দুটো রেলিং তৈরি হয়েছে শর্করার ফসফেট দিয়ে। আর ধাপগুলো? আর সিঁড়ির ধাপগুলো তৈরি হয়েছে 4 ধরনের নাইট্রোজেন বেস দিয়ে: অ্যাডেনিন বা A, গুয়ানিন বা G, সাইটোসিন বা C আর থাইমিন বা T।
আর এই ধাপগুলো জোড়া লাগার একটা নির্দিষ্ট নিয়ম আছে, যাকে 4 গাফের নীতি বলা হয়। ঠিক। এর সৌন্দর্যটা এর সরলতার মধ্যেই। অ্যাডেনিন বা এ সবসময় থাইমিনের বা টি এর সাথেই জোড়া বাঁধে, দুটো হাইড্রোজেন বন্ড দিয়ে। আর গুয়ানিন বা জি সবসময় সাইটোসিনের বা সি এর সাথে জোড়া বাঁধে, 3টে হাইড্রোজেন বন্ড দিয়ে। এ, টি, জি, সি এই নির্দিষ্ট জোড়ানোই ডিএনএকে স্থিতিশীলতা দেয় আর নির্ভুলভাবে নিজেকে কপি করতে সাহায্য করে। কি দারুণ একটা সিস্টেম! এই নিয়মটা এতটাই নিখুঁত আর সুন্দর যে প্রথমবার বোঝার মুহূর্তটা আমার এখনো মনে আছে। তাহলে ডিএনএ যদি লাইব্রেরিতে রাখা মূল বইটা হয়, তাহলে আরএনএর কাজ কি? সে কি লাইব্রেরিয়ানের মতো? দারুণ উপমা। হ্যাঁ, আরএনএকে আপনি একজন অত্যন্ত দক্ষ লাইব্রেরিয়ান বা বার্তাবাহক বলতে পারেন। ডিএনএ তো নিউক্লিয়াসের বাইরে যায় না, ওটা মহামূল্যবান মূল কপি। তাই যখন কোনো প্রোটিন তৈরির দরকার হয়, তখন মেসেঞ্জার আরএনএ বা এমআরএনএ নিউক্লিয়াসের ভেতরে ঢুকে ডিএনএর নির্দিষ্ট অংশের তথ্য কপি করে বাইরে সাইটোপ্লাজমে নিয়ে আসে। তার মানে ডিএনএ হলো রেসিপি বই, আর এমআরএনএ হলো সেই রেসিপির একটা ফটোকপি। একেবারে। আর সেই ফটোকপি দেখে প্রোটিন বানানোর জন্য আরও 2 ধরনের আরএনএ সাহায্য করে। ট্রান্সফার আরএনএ বা টিআরএনএ রেসিপি অনুযায়ী অ্যামিনো অ্যাসিড মানে উপকরণগুলো জোগাড় করে নিয়ে আসে। আচ্ছা। আর রাইবোজোমাল আরএনএ বা আরআরএনএ যে কারখানায় অর্থাৎ রাইবোজোমে প্রোটিনটা তৈরি হবে সেই কারখানারই অংশ। এই পুরো প্রক্রিয়াটাকেই সেন্ট্রাল ডগমা বলা হয়। ডিএনএ থেকে তথ্য আরএনএতে যায় আর আরএনএ থেকে প্রোটিন তৈরি হয়। তাহলে সব আলোচনা শেষে যদি আমরা ক্রোমোজোমের মূল কাজগুলোকে এক কথায় বলতে চাই, তাহলে কি দাঁড়াবে? সোর্সগুলোর নির্যাস থেকে আমরা 4টে প্রধান কাজ পাই। প্রথমত বংশগতির ধারক ও বাহক, অর্থাৎ জিনকে নিজের মধ্যে ধারণ করা এবং বাবা মা থেকে সন্তানের মধ্যে সেই তথ্য পৌঁছে দেওয়া। দ্বিতীয়ত কোষ বিভাজনের সময় জেনেটিক তথ্যের নিখুঁত বণ্টন নিশ্চিত করা। তৃতীয়টা নিশ্চয়ই প্রোটিন তৈরির মাধ্যমে আমাদের সব বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করা। একদম। আমাদের উচ্চতা, চোখের রং থেকে শুরু করে শরীরের ভেতরের হাজারো রাসায়নিক বিক্রিয়া সবই তো প্রোটিন নিয়ন্ত্রণ করে, যার নির্দেশ আসে ক্রোমোজোমের ডিএনএ থেকে। আর চতুর্থ কাজ? আর চতুর্থ কাজটা হলো বিবর্তনের চালিকা শক্তি হিসেবে কাজ করা। মাঝে মাঝে ডিএনএ কপি করার সময় কিছু ভুল হয়, যাকে আমরা মিউটেশন বলি। এই ছোট ছোট পরিবর্তনগুলোই জীবজগতের নতুন বৈশিষ্ট্য নিয়ে আসে আর বিবর্তনের পথ খুলে দেয়। কোষের একটা ছোট্ট নিউক্লিয়াসের ভেতর থেকে শুরু করে জীবনের বিশাল বিবর্তনের প্রেক্ষাপট পর্যন্ত পুরো গল্পটাই আসলে এই ক্রোমোজোমের মধ্যে লেখা। এটা শুধু একটা রাসায়নিক গঠন নয়, এটা সত্যি প্রজন্মের পর প্রজন্ম ধরে বয়ে চলা জীবনের এক জীবন্ত আর্কাইভ। ঠিক তাই। আর শেষে একটা ভাবনার বিষয় রেখে যাই। আমরা টেলোমিয়ারের কথা বলেছিলাম, যা ক্রোমোজোমের প্রান্তকে রক্ষা করে। আধুনিক গবেষণা বলছে আমাদের কোষ যতবার বিভাজিত হয়, এই টেলোমিয়ার একটু একটু করে ছোট হতে থাকে, অনেকটা একটা মোমবাতির মতো, যা সময়ের সাথে সাথে জ্বলে জ্বলে শেষ হয়ে যায়। তার মানে বার্ধক্যের সাথে এর কোনো সম্পর্ক আছে? অনেক বিজ্ঞানী ঠিক এটাই মনে করেন। এই টেলোমিয়ারে ছোট হয়ে যাওয়াই আমাদের বার্ধক্য বা বুড়িয়ে যাওয়ার অন্যতম কারণ। তার মানে আমাদের আয়ুষ্কালের সীমা বা মৃত্যুর টাইমারটা আমাদের নিজেদের ক্রোমোজোমের মধ্যেই সেট করা আছে? প্রশ্নটা ঠিক এটাই। আমাদের জেনেটিক উপাদানের মধ্যেই কি জীবনের শেষটা লেখা আছে? আর যদি তাই হয়, মানুষ কি কোনোদিন প্রযুক্তির মাধ্যমে সেই টাইমারকে থামিয়ে দিতে বা তার গতিকে ধীর করে দিতে পারবে? উত্তরটা ভবিষ্যতের গর্বে, কিন্তু প্রশ্নটা আমাদের অস্তিত্বের একেবারে মূলে গিয়ে নাড়া দেয়।